আসসালামু আলাইকুম সবাই। সবার আগে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের মিডার বয়স মাত্র 1 মাসের মতো হতে চলছে। তো আমরা একদম যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে মিডার এখন মিডার মোট জনবল হচ্ছে আসলে 3। তার মধ্যে আমি একজন মিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান পজিশনে আছি। আমার সাথে ডান পাশে আছেন কমোডোর তানজিম ফারুক ভাই, উনি বাংলাদেশ নেভিতে আছেন, উনি একই সাথে মিডার মেম্বার হিসাবে আছেন। তো মিডার একই সাথে বাম দিকে যিনি আছেন আমাদের সারোয়ার হাসান ভাই, উনি বাংলাদেশ সরকারের এডিশনাল সেক্রেটারি, উনিও মিডার মেম্বার হিসেবে আছেন। তো মিডাতে সর্বমোট 3 জন মেম্বার আছে। যেভাবে মানে অর্গানাইজেশনটাকে দাঁড় করানো সেটা হচ্ছে যে চেয়ারম্যানের আন্ডারে 3 জন মেম্বার আছেন, আর তার নিচে মিডার ফুল অর্গানাইজেশন স্ট্রাকচার থাকবে। তো ফাইনাল স্ট্রাকচারটা কি হবে সেটা নিয়ে আমরা এখনো আসলে কাজ করছি। এটা ওয়ান অফ আওয়ার টার্গেটস, 120 ডেজ, আগামী 120 দিনের মধ্যে এরকম একটা কিছু করে দিব। বাট এখন জনবল 3। এই 2 জন মেম্বার আছেন। তানজিম ভাই দেখবেন হচ্ছে এভরিথিং রিলেটেড টু সি। সো সমুদ্র অঞ্চলে যা যা থাকবে, ডিপ সি পোর্ট, ফিশিং, এগুলো নিয়ে আমরা একটু পরে আপনাদের সাথে কথা বলবো, সেগুলো উনি দেখবেন। ইন্টার মিনিস্টেরিয়াল কোঅর্ডিনেশন এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন সাবর ভাই। আর তৃতীয় যে মেম্বার হবেন ওনাকে আমরা আসলে এখনো খুঁজছি। ওনার প্রাইমারি রেসপন্সিবিলিটি থাকবে আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো সেই কারণে আমরা আসলে চেষ্টা করব যে নন রেসিডেন্ট বাংলাদেশি যে আমাদের ওয়েল এক্সপিরিয়েন্স, তারা বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করে এসেছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, হয়তো বিদেশে কোনো দেশে একটা শহর ফুল টাউনশিপ করার মতো তাদের এক্সপিরিয়েন্স আছে, এরকম কাউকে আমরা হয়তো বিদেশ থেকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা আমাদের যে প্রবাসী শক্তিটা আছে ওটাকেও কাজে লাগাতে চাই। তা আমি একটু প্রথম থেকে শুরু করি। মিডার জার্নিটার পয়েন্ট অফ ভিউ থেকে এটা 2014 সালে প্রথম কয়েন করা হয়েছিল আইডিয়াটা। বিগ বি বলে একটা প্ল্যান ছিল সেই প্ল্যানের আন্ডারে। তো সেইটার উপর বেস করে প্রথম 2018 সালে জাইকা, জাপানিজ আমাদের পার্টনার, ওনারা একটা ইনিশিয়াল আইডিয়া ড্রাফট করেছিলেন। তো সেটার উপর বেস করে সময়ের সাথে এটাকে এগিয়ে গিয়ে একসময় একটা ল্যান্ড অ্যালোকেশন প্ল্যান হয়েছে। বাট একটা সমস্যার মধ্যে আমরা সবসময় পড়ে গেছি, সেটা হচ্ছে যে এটাতে এত বড় একটা প্রজেক্ট, প্রায় 33,000 একর নিয়ে একটা প্রজেক্ট। সেই প্রজেক্টে অনেকগুলো মন্ত্রণালয় একসাথে কাজ করার কথা এবং অনেকগুলো ডিফারেন্ট ইন্ডাস্ট্রি এবং ডিফারেন্ট সেট আপকে নিয়ে কথা বলা হচ্ছে। তো এই ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনের জায়গাটাতে একটা বড় ল্যাপস দেখা যাচ্ছিল। তো সেই ল্যাপসটাকে দূর করার জন্যই এবং যাতে প্রজেক্টটাকে আমরা খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য এই অথরিটিটাকে সেট আপ করা হয়েছে। এই অথরিটিটা হচ্ছে একদম আলটিমেট একটা অথরিটি যার ফাইনাল ডিসিশন হবে যে আসলে ল্যান্ড অ্যালোকেশন কী হবে, মাস্টার প্ল্যানে কী যাবে, আসলে আমাদের লং টার্ম ভিশনটা কী হবে সেটা নিয়ে। তো এই অথরিটিটা খুব রিসেন্টলি তৈরি করা হয়েছে। তো আমি যদি আমাদের লং টার্ম ভিশনটা থেকে শুরু করি যে আমরা আসলে কি করতে চাই, আমরা কি দেখতে চাই মিডাতে বা মহেশখালীতে আমরা আসলে কি দেখতে চাই। মহেশখালীতে আপনাদেরকে একটু ইমাজিন করতে পারতে হবে, কারণ আসলে এখন যদি আপনি ফিজিক্যালি যান দেখবেন একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট আছে, আপনি একটা মরুভূমির মতো একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, আশেপাশে কিছু বন্টন দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে। বাট আসলে মাতার বাড়িতে একটা ডিপ সি পোর্ট দেখা যাচ্ছে, বাট সেটাও আসলে ড্রেজিং কয়লা খালি বার্জগুলো আসা যাওয়া করে, মেইন পোর্টটা এখনো দেখা যাচ্ছে না। কিন্তু আপনাদেরকে ইমাজিন করতে পারতে হবে যে আজকে থেকে 20 বছর পরে 2055 সালের দিকে, এখন তো 30 বছর পরে, আজকে থেকে প্রায় 30 বছর সামনে গিয়ে জায়গাটা দেখতে কেমন হবে। তো অরিজিনালি যখন এটার মাস্টার প্ল্যান করা হয়েছিল বছর 5 আগে বা বিগত সরকারের সময়, তখন এটাকে একটা পাওয়ার হাব এবং একই সাথে একটা ডিপ সি পোর্ট হিসাবে প্রাইমারিলি চিন্তা করা হয়েছিল। আমরা এটাকে আসলে অন্যভাবে দেখতে চাই, আমরা এটাকে একটা টাউনশিপ হিসেবে দেখতে চাই। পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ডিপ সি পোর্ট সহ টাউনশিপ হচ্ছে সিঙ্গাপুরকে বলা হয় সবসময়, এবং আরেকটা পোর্টের কথা প্রায় উঠে আসে, সেটা হচ্ছে সাংহাই। তো আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট সেলফ ইজ আ টাউনশিপ। এবং অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্সড এবং মডিফাইড এবং নিউ ভার্সন, যেটা আমাদের প্রাইমারি সোর্স অফ লজিস্টিক্স বলেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সব কিছুর জন্য এটা আমাদের একটা সোর্স। তো টোটাল আউটকাম স্টেটমেন্টটা কি, আমরা আসলে এখান থেকে কি এক্সপেক্ট করতে পারি সেটার ব্যাপারে কিছু রিসার্চ করা হয়েছে। আমি কয়েকটা নাম্বার আপনাদেরকে শেয়ার করব।
আপনাদেরকে এমনিতেও আমরা কিছু ডকুমেন্ট শেয়ার করেছি, বাট তারপরে আমি একটু জাস্ট খুব হাই লেভেলে যদি বলি যে প্রায় $150 বিলিয়ন মতো আমরা জিডিপিতে কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি শুধুমাত্র এই জোনটা থেকে। এটাকে আমরা একটা কমার্শিয়াল হাব বলছি। সো আমি এখন থেকে কমার্শিয়াল হাব হিসেবে এটাকে যদি বলে ইউজ করি এই টার্মটাকে, যে এই কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি, যেটার মধ্যে প্রায় 16 থেকে 18 বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। আর একই সাথে আমরা আশা করছি যে লজিস্টিক্সে প্রায় $4 বিলিয়ন থেকে $6 বিলিয়ন হবে, 60 থেকে 65 বিলিয়ন টোটাল ইনভেস্টমেন্ট হবে। তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় $5 বিলিয়ন এফডিআই হিসেবে আসবে, বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি। আর ফাইনালি প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি, ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। তো এটা এগেন আপনাদেরকে একটু সামনের দিকে তাকিয়ে চিন্তা করতে হবে। আমি জানি যে আমরা সবসময় আশা করি যে কালকেই কি হয়ে যাবে, বাট আমাদের এটা দিস ইজ এ বিগিনিং অফ আ ভেরি ভেরি লং টার্ম প্ল্যান। বাট আমরা যদি এটাকে সফলভাবে করতে পারি, আসলেই বাংলাদেশের চেহারা বদলানোর জন্য সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হিসাবে আসলে এই মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এরিয়াটা করতে পারেন। তো 4টা পিলারের উপর বেস করে আমাদের এই ডেভেলপমেন্টটা কাজ করছে। প্রথম পিলারটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি। আপনারা সবাই জানেন যে আমাদের পাওয়ার জেনারেশনে একটা অনেক বড় মানে অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও আমরা এক্সপেক্ট করছি যে আমাদের পাওয়ার জেনারেশনে আরও রিকোয়ারমেন্ট তৈরি হবে এবং এসব ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে আরও বেশি তৈরি হবে। তো প্রথম যে প্ল্যানটা করা হয়েছিল 2018 সালের দিকে, তখন কোল বেসড একটা প্ল্যান করা হয়েছিল যে প্রায় 10 গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হবে। তো এখন একটা অলরেডি প্রায় 1 গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে, সেটা তো হয়েই গেছে, বাট এরপরে আর আমরা কোনো কোল করব না। সো আমরা চিন্তা করছি যে আমরা এর পরের যে পাওয়ার জেনারেশন এই এলাকাকেই শুধু পাওয়ার সার্ভ করবে না, সে সমগ্র চট্টগ্রাম রিজনকে পাওয়ার সার্ভ করবে। এরকম আইদার আমরা গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট অথবা নিউক্লিয়ার পাওয়ারের দিকে চিন্তা করতে পারি। সোলার করার মতো আমাদের হয়তো এত হাই ভ্যালু ল্যান্ডে আমাদের জন্য লজিক্যাল নাও হতে পারে, যেহেতু এই জায়গাটা একেবারেই সমুদ্র বন্দরের পাশে, তাই আমরা কম জায়গা নিয়ে কিভাবে অনেক পাওয়ার জেনারেট করা যায় এই ধরনের পাওয়ার সোর্সের কথা চিন্তা করব। একই সাথে আপনারা এটাও দেখেছেন যে আমাদের একটা গ্যাসের বড় সংকট আছে। গ্যাসের বড় সংকটের একটা বড় কারণ হচ্ছে যে আমরা গ্যাস আসলে আমদানি করার মতো আমাদের ল্যান্ড পজিশনটাই নাই। আমরা 2টা এফএসআরইউ দিয়ে অপারেট করি, তো ল্যান্ড বেস 2টা এফএসআরইউর কথা আমরা এই মাস্টার প্ল্যানে রাখার চেষ্টা করছি। তার মানে যখন এই জিনিসটা চালু হয়ে যাবে তখন বাংলাদেশের গ্যাস আমদানির মূল কানেক্ট পয়েন্টটাই আসলে হবে মাদারবাড়ি মহেশখালীর এই অঞ্চলটা। সো এটা হচ্ছে আমাদের প্রথম পিলার, পাওয়ারের যে পিলার। দ্বিতীয় পিলার হচ্ছে ডিপ সি পোর্টের পিলার। ডিপ সি পোর্ট তো আই থিঙ্ক ইজ সেলফ এক্সপ্লেনেটরি। আমাদের এখন যে পোর্টগুলো আছে সেগুলো সবগুলোই আমাদের আইদার রিভার পোর্ট অথবা যেখানে বড় জাহাজ আসতে পারে না, যে জাহাজগুলোয় আমাদের এখান থেকে মালামাল নিয়ে স্ট্রেট ইউরোপ বা আমেরিকা চলে যেতে পারবে। সো সিগনিফিকেন্টলি একটা কস্টিং সেভিংস আমরা এক্সপেক্ট করছি, এবং একই সাথে আমাদের যে টোটাল টাইম লাগবে আমাদের গুডস মুভ করার জন্য সেখানে একটা হিউজ অ্যাডভান্টেজ আমরা পাবো। তৃতীয় যে পিলারটা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হবে ভবিষ্যতে, আমরা যদি আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা চিন্তা করেন যে আমরা গার্মেন্টস করছি, আমরা এর পিছে যে কটন ওয়্যার হাউজিংয়ের কথা বলছি, আমরা ফ্রি ট্রেড জোনের কথা বলছি, এই জায়গাগুলো ফ্রি ট্রেড জোনের জন্য একদম মোস্ট আইডিয়াল, যেখানে আমরা স্টোরেজও করতে পারবো, আবার একই সাথে এখানে যদি কোনো বিদেশি সংস্থা এসে একটা কিছু প্রোডাকশন করে আবার সাথে সাথে বের করে নিয়ে যেতে চায়, এটা তাদের জন্য খুবই আইডিয়াল হবে। সো আমরা এক্সপেক্ট করছি যে মেজর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একদম অয়েল রিফাইনারি থেকে শুরু করে অল দ্য ওয়ে টু এন্ড কাস্টমারে যে আমরা গুডস সার্ভিস করি সেগুলোর জন্য আমরা একটা বড় জায়গা ওখানে ইয়ারমার্ক করা আছে। আর ফাইনাল যে ফোর্থ পিলারটা, এই পিলারটা আমাদের আগে ছিল না, এটা আমরা এই বছর অ্যাড করেছি বা আমাদের নতুন প্ল্যানে আমরা অ্যাড করেছি, ফিশিং। তো সমুদ্রকে আমরা নিয়ে কখনো অত ভালোভাবে চিন্তা করি না। আমরা সবসময় সব কিছু নিয়ে যখন আমরা ভাবি তখনই আমরা বাংলাদেশের, ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের ম্যাপ নিয়ে কথা বলি, বাংলাদেশ নিয়ে কথা বললে খালি ম্যাপটা চোখে পড়ে, উইচ ইজ আওয়ার ল্যান্ড এরিয়া। বা যে হিউজ বে অফ বেঙ্গল আমাদের আছে, যেখানে আসলে হিউজ পরিমাণ রিসোর্স আছে, ব্লু ইকোনমিতে অনেক কিছু করার সুযোগ আছে, স্টার্টিং ফ্রম ডিপ সি ফিশিং অল দ্য ওয়ে টু ফিশ প্রসেসিং বলি, শিপ বিল্ডিং বলি, এই সব ক্ষেত্রেই শিপ রিপেয়ারিংয়ের কথা বলি, এই সব ক্ষেত্রেই আসলে আমাদের অনেক বড় একটা সুযোগ আছে। এবং সে কারণে আমাদের এই কারণে তানজিম ভাইকে নিয়ে আসা হয়েছে যে আমরা ক্যাটাগরিক্যালি
সি এর থেকে যেই কমার্শিয়াল আউটপুটটা পাওয়া সম্ভব সেইটাকে মিডিয়া খুব অ্যাক্টিভলি কাজ করবে, একটা লিড রোল প্লে করবে। সরকারের অনেকগুলো সংস্থা এটা নিয়ে কাজ করে, বাট আলটিমেটলি যেটা হয় যে সংস্থারা আলাদা আলাদা যেহেতু রোল প্লে করে, ইভেনচুয়ালি কোনো আউটপুট আসে না। তা আমরা সেন্ট্রাল পয়েন্ট হিসেবে চেষ্টা করব যে সরকারের সংস্থাগুলো সমন্বয় করার এবং একই সাথে ইনভেস্টরদের ফেসিং হয়ে ইনভেস্টরদেরকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের মোটা দাগে 4টা পিলার। তো এখন যদি আমি একটু টাইম লাইনে যাই যে আমাদের রোড ম্যাপটা কীরকম হবে, 3টা পিরিয়ডে আপনি 2025 থেকে 2055কে সাজাতে পারেন। প্রথম 5 বছর পিরিয়ড, একেবারেই প্রাইমারি লেভেলের জিনিসপত্র হচ্ছে। আমরা ডিপসি পোর্টটাকে চালু করব আগামী 5 বছরের মধ্যে। ডিপসি পোর্ট কিন্তু এখনও চালু হয় নাই, মাত্র কন্ট্রাক্ট পাস করা হয়েছে। একদম ফাউন্ডেশনাল যে ডেভেলপমেন্ট, কিছু পাওয়ার হাব, কিছু রেল কানেক্টিভিটি, এগুলো আমরা প্রথম 5 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব। এর পরে আমাদের যেই পার্টটা, সেটার নাম হচ্ছে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ড। ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা পোর্ট ডেভেলপমেন্টের ফেজ 2 কমপ্লিট করব, যেখানে এলএনজি টার্মিনালগুলো হয়ে যাবে এবং একই সাথে কিছু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। এটা প্রায় আমরা 2043-44 পর্যন্ত আশা করছি যে 30 থেকে নেক্সট 15 বছর 2030 থেকে 2045 পর্যন্ত আমরা এই ইকোসিস্টেম ডেভেলপ করব। আর ফাইনাল যে ফেজটা, যেটাকে আমরা ডাইভার্সিফিকেশন ফেজ বলছি, 2045 থেকে 2055, তখন আমরা একটা ট্যুরিজমের কথা চিন্তা করতে পারি, ইকো ট্যুরিজম। এবং ইভেনচুয়ালি যেটা হবে, কক্সবাজার আর মহেশখালী কিন্তু এক হয়ে যাবে। এই মহেশখালী এক্সপ্যান্ড করতে করতে কক্সবাজারের ভিতর ঢুকে যাবে, কক্সবাজার এক্সপ্যান্ড করতে করতে মহেশখালীর ভিতর ঢুকে যাবে। সো ইউ ক্যান ইমাজিন দিস এজ আ হোলিস্টিক স্কুল, হসপিটাল, আ ফুল টাউন, একটা কমপ্লিট নতুন কমার্শিয়াল হাব হিসাবে অপারেট করবে। দ্যাট ইজ দি লং টার্ম ভিশন। সো 2055-তে গিয়ে আমরা এরকম একটা কিছু আশা করব এবং আমাদেরকে এখন থেকে সেই কাজটা শুরু করতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো আর সব কিছু হবে না। আমাদের অন্তর্বর্তী সময়ে সরকারের আমলে আমরা কি কি অ্যাকমপ্লিশ করতে চাই, এবার আমি একটু ছোট করে জুম ইন করে এই জায়গাটা এসে বলি, তারপরে আই উইল টেক সাম কোয়েশ্চেন্স। সো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটা 120-ডে প্ল্যান আজকে প্রধান উপদেষ্টাকে প্রেজেন্ট করেছি। আমাদের মূল কাজগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ যে কিছু কাজ আছে, যে কোনো অথরিটি হলে তাদের জনবল লাগে, তাদের একটা বাজেট লাগে, তাদের একটা অর্গানাইজেশনাল ডায়াগ্রাম লাগে, তাদের একটা সেট আপ লাগে, তারা একটা অফিস করবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু কাজ আমরা নেক্সট 120 দিনে, যেগুলো ফাউন্ডেশনাল, সেগুলো করে শেষ করে ফেলতে চাই। আর আমাদের দ্বিতীয় পার্ট, সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মাস্টার প্ল্যানটাকে লকডাউন করতে চাই। এই মাস্টার প্ল্যানটা একটা লিভিং মাস্টার প্ল্যান, এটা বারে বারে চেঞ্জ হবে, কিন্তু যেটা আমি প্রথমেই বলেছি যে অরিজিনাল যে আইডিয়াটা ছিল যে একটা পাওয়ার হাব এবং ডিপসি পোর্ট হবে, দ্যাট ইজ টু ন্যারো আমাদের মতে। উই ওয়ান্ট টু মেক ইট আ মাচ ওয়াইডার ভিশন, যেখানে আমরা টাউনশিপটাকে কেন্দ্র করে এবং কমার্শিয়াল হাব হিসেবে এটাকে চিন্তা করে আমরা একটা খুব হোলিস্টিক মাস্টার প্ল্যান করতে চাই। ফিশ প্রসেসিং বলি, শিপ রিপেয়ার বলি, আর একই সাথে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলি, ট্যুরিজম বলি, সব কিছুকে নিয়ে আমরা একটা প্রপার মাস্টার প্ল্যান করব এবং সেই মাস্টার প্ল্যানটা গভর্নিং বোর্ড থেকে আমরা অ্যাপ্রুভাল করে করব। এটা শুনে মনে হচ্ছে খুব সোজা, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা এক্সারসাইজ, বিকজ বাংলাদেশ সরকারের সবগুলো মন্ত্রণালয়কে আসলে অ্যালাইন করতে হবে যে তাদেরকে যেই অংশটা দেওয়া হয়েছে এবং তাদের যে রেসপন্সিবিলিটি, এটার কম বা বেশি কোনোটাতেই হবে না, তাদের সবাইকে এগ্রি করতে হবে যে তারা এতটুকু নিয়েই কাজ করবেন। তো এটা যদি আমরা করতে পারি তাহলে এটা একটা বড় সাকসেস হবে যে আমরা একটা ফার্স্ট সেট অফ প্রপার হার্ড কোডেড মাস্টার প্ল্যান দাঁড় করানোর চেষ্টা করব। তো আমাদের মূল 120 দিনের প্ল্যান হচ্ছে যে আমরা একটা ভিশন, মাস্টার প্ল্যান, ন্যারেটিভ দাঁড় করাবো। একই সাথে আমরা চেষ্টা করব যে সাংহাই পোর্ট বা সিঙ্গাপুর পোর্টে যে বেস্ট প্র্যাকটিসগুলো, এগুলো কীভাবে ইনকর্পোরেট করা যায় সেটার জন্য আমরা একটা পেপার তৈরি করে দিয়ে যাব, যাতে ভবিষ্যৎ সরকার যখন আসে তারা এটাকে ব্লু প্রিন্ট হিসেবে ইউজ করে তাদের মতো করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাকে কন্টিনিউ করতে পারে। ধন্যবাদ। সো আমি এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন দিতে পারি। থ্যাংক ইউ। স্বপ্ন দেখাচ্ছেন, অনেক দূরের স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি। আসলে এই যে 30 বছর আমাদের তো এই অন্তর্বর্তী সরকার আছে আর কয়েক মাস, ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে। এই দীর্ঘমেয়াদী যে স্বপ্নটা দেখা হচ্ছে সেটা আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য, কারণ একটু নির্ভর করবে পরবর্তী সরকার এসে কতটুকু আপনাদের গ্রহণ করবে।
এই ক্ষেত্রে আপনি কি মনে করেন, এটা কি কন্টিনিউ করার মতো অবস্থা থাকবে কিনা, বা আদৌ আপনি যে বললেন যে 30 বছরের মধ্যে 25 লাখ লোকের কর্মসংস্থান হবে, সাংঘাই বা সিঙ্গাপুরের মতো আপনার কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চান, এটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে? আমরা তো বিভিন্ন সরকারের আমলে এরকম পরিকল্পনা দেখে থাকি, কিন্তু বাস্তবায়নটা দেখতে পাই। আপনি কি মনে করেন যে আপনি না থাকলেও পরবর্তীতে যারা থাকবে তারা এটা কন্টিনিউ করে যাবে? ধন্যবাদ, খুবই টপিক্যাল প্রশ্ন। প্রথমত আমি সবসময় মনে করি যে বাংলাদেশের কর্মসংস্থান বলি আর বিনিয়োগ বা এই কমার্শিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলো আসলে কমন এজেন্ডা। এটা ইটস নট আ পলিটিক্যাল এজেন্ডা। আজকে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আগামী 5 বছর একটা দলীয় সরকার থাকবে, তারপরের 5 বছর আরেকটা দলীয় সরকার থাকবে। যে কোনো দলীয় সরকারই থাকুক, এবং পৃথিবীতে আপনি যদি হিস্ট্রি দেখেন, যার যেসব দেশ আসলেই ভালো করেছে, তারা গ্র্যাজুয়েট করে গেছে, একটা নতুন লেভেলে চলে গেছে, তারা কিন্তু কেউই 5 বা 3 বছরের মধ্যে গ্র্যাজুয়েট করে যায়নি। গ্র্যাজুয়েশন ইজ অ্যান এভলিউশনারি প্রসেস, এবং সেখানে সবগুলো পলিটিক্যাল পার্টি বলি আর সরকার বলি সবাইকেই অ্যালাইন হতে হবে। সো 30 বছরে আমরা হয়তো 6টা সরকার দেখব, এবং 6টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব, তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না। সো আমি অ্যাবসলিউটলি যে দলমত নির্বিশেষে, এবং আমাদের যারা ব্যুরোক্রেসি আছেন, আমাদের যারা লিডারশিপ আছেন, পলিটিক্যাল লিডারশিপ, সবাইকেই আসলে জেনুইনলি বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল প্রগ্রেসটাকে মাথায় রেখে এটাকে পুশ করতে হবে, তা না হলে আমাদের এই 30 বছরের স্বপ্ন সফল হওয়া কঠিন হবে। আর আমাদের এমনিতেও একটা এক্সিকিউশনের ব্যাপারে দুর্বলতা আছে, আমরা এটা জানি। আমরা প্রতিবারই দেখি যে এডিপি হয়, কিন্তু এডিপি যে বাজেটে আমরা যে প্ল্যান করি, ডেভেলপমেন্ট প্ল্যান, সেই ডেভেলপমেন্ট প্ল্যানের আমরা একটা বড় অংশ এক্সিকিউট করতে পারি না। তো সেই চ্যালেঞ্জটা রয়ে গেছে, এবং সেই চ্যালেঞ্জটা থাকার জন্য আমাদের চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য আমাদের এই অথরিটিটা আসলে স্পেসিফিক্যালি করা হয়েছে। কারণ এখানে অনেকগুলা মিনিস্ট্রি মিলে ডেভেলপমেন্ট করতে হবে। তো অথরিটিটা যদি স্ট্রং হয়, এবং অথরিটিকে যদি যথেষ্ট ক্ষমতা এবং ওই ধরনের ইন্টারভিন করার সুযোগ দেওয়া হয়, এবং অথরিটি যদি ভালো লোকজন থাকে, আমি জেনুইনলি মনে করি যে তারা আসলে ধাক্কাধাক্কি করে এই সবগুলা মন্ত্রণালয়কে এক জায়গায় এনে ডেভেলপমেন্টটা করে ফেলতে পারবে। আমি মেহেদী হাসান বলছিলাম এই যে মহেশখালীতে এত বড় নগর গড়ে তোলা হবে, শিল্পায়ন করা হবে, পানির উৎস কি হবে? এটা আশেপাশে তো বড় নদী নাই, আর সম্পূর্ণ ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করে ভূগর্ভস্থ পানি লবণাক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ। সো এগেন ভেরি গুড কোয়েশ্চেন। সো পানির উৎস কি হবে, এটা একটা খুবই ভালো প্রশ্ন। পানি আসলে আছে, কিন্তু স্যালিনেটেড ওয়াটার। সো যদি আমরা ডিস্যালিনেশন করতে পারি, তাহলেই আসলে পানির উৎস নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যদি সিঙ্গাপুরের মডেলটা দেখেন, সিঙ্গাপুর কোনো পানি নেই, থিওরিটিক্যালি তাদের কোনোই পানি নেই। তারা পুরোটাই সমুদ্রের পানি ডিস্যাল করে, অথবা মালয়েশিয়া থেকে পানি নিয়ে আসে, এনে তারা পুরো দেশ চালাচ্ছে। তো আমাদেরও যেটা আসলে লং টার্মে করতে হবে, কিছু ইন্ডাস্ট্রি আছে যেখানে আসলে স্যালিনেটেড ওয়াটার নিয়েও কোনো সমস্যা নেই, বাট অনেক ইন্ডাস্ট্রিতেই এবং টাউনশিপেই ফাইনালি আপনাকে সমুদ্রের পাশে যখন এরকম বড় টাউনশিপ তৈরি হবে, আপনাকে কোনো ফর্ম অফ ডিস্যালিনেশনে আমাদেরকে যেতে হবে। সো আমাদের is the way to go. আমার নাম শেখ আব্দুল্লাহ, আমি তার বিজনেস স্ট্যান্ডার্ড করছিলাম। আমরা দেখলাম যে আপনি যখন দায়িত্বে দিলেন, তারপরে বাংলাদেশে যে ইকোনমিক জোন করা হচ্ছিল, সেখানে একটা অনেক বড় বেশি ভাবনা ভেবে ফেলেছে, যেটা তাদের ঠিক হয়নি, এবং সেটাকে ছোট করে দিয়েছে। বিগ বেলায় আপনি বলছেন যে আগে সরকার এটা আসলে ন্যারো করে চিন্তা করেছে, এটাকে আরো বড় করে চিন্তা করা দরকার। মানে এর পরের সরকার আপনার ভাবনাগুলোকে দিবাস্বপ্ন হিসাবে ভাববেন কিনা, এটা আপনি ভেবেছেন কি? অ্যাবসলিউটলি, ওনারা আমার স্বপ্ন, আমার স্বপ্নকে, আপনার স্বপ্নকেও দিবা স্বপ্ন হিসেবে ভাবতে পারে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু, আপনি আজকেও ভাবতে পারেন আমার স্বপ্ন দিবা স্বপ্ন, আগামী সকালে আসা দরকার নেই। দেখেন, আমি এক্সিকিউশনের কথাটা উনি বলেছেন, এই জন্য আমি বলি যে রোড ম্যাপ আসলে কখনোই বেশি ওয়াইড করলে আপনি বাংলাদেশে এক্সিকিউট করতে পারবেন না। যেই কারণে 100টা ইকোনমিক জোন 50 বছর পর হতেই পারে, কিন্তু আজকে বসে আমি যদি একই সাথে 100টা করার চেষ্টা করি, তাহলে একটা প্রবলেম। সো এই কারণে আমি ইকোনমিক জোন 100 থেকে কমে 5-এ নিয়ে এসেছি। এখানে আমি এইটাই বলছি যে 33,000 একরের যে জায়গাটা অরিজিনালি 2018 সালে প্ল্যান করা হয়েছিল, সেটা 33,000ই থাকুক। সেই জায়গাটাকে ইউটিলাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে 10 গিগাওয়াটের পাওয়ার প্রোডাকশন না করে ওখানে 2 গিগাওয়াট পাওয়ার করে, ওয়াই নট ইউজ দি রিমেইনিং স্পেস ফর সামথিং এলস।
সো ল্যান্ড ইউজটাকে আমরা ডাইভার্সিফাই করার কথা বলছি। আমি আসলে প্রজেক্টকে আর বড় করার কথা বলি নাই, প্রজেক্টটা আগের জায়গায় আছে, কিন্তু ইউটিলাইজেশনটাকে আমি আর একটু ডাইভার্সিফাই করতে চাই। দ্যাট ইজ দ্য ভিউ অফ দ্য কারেন্ট লিডারশিপ। অফকোর্স হতেই পারে আমরা একটা ভিশন দাঁড় করিয়ে দিয়ে চলে যাব, আমি এই জন্যই এটাকে বলেছি এটা লিভিং মাস্টার প্ল্যান, ইট ক্যান চেঞ্জ। অফকোর্স ভবিষ্যতে যে লিডার আসবেন উনি যদি মনে করেন না ফিশ প্রসেসিংয়ে বাংলাদেশ আসলে যাওয়ার কোনো দরকার নেই, ফিশিং পিলারটাকে বন্ধ করে দেন, দরকার নেই, এটা ফিশিং নিয়ে আমাদের চিন্তা করা দরকার নেই, আমরা নদীর উপরে থাকি আর ল্যান্ডের উপর থাকি, সমুদ্রে আমাদের যাওয়ার দরকার নেই, দে ক্যান অবভিয়াসলি ডিসাইড হোয়াট দে ওয়ান্ট টু ডু। আমি আমার জ্ঞানে যতটুক ধরে এবং আমরা যে এক্সপার্টদের সাথে কথা বলছি তাদের পার্সপেক্টিভের বেস করে আমাদের যেটা রাইট মনে হচ্ছে সেই ভিশনটার উপর বেস করে আমি নেক্সট 120 দিনের কাজ করব। এরপরে যিনি লিডারশিপে আসবেন, যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান হবে মিডার, উনি যদি একটু জাহাজটাকে একটু বায়ে চাপ ঘোরাতে চান, ডানে ঘোরাতে প্রোগ্রেস ইভলভস। আমি শিওর যে আমি এখন বসে এটা চিন্তাই করতে পারছি না যে 2055 সালে আসলে শিপিং ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করবে। হয়তো আমাদের এই ধরনের জাহাজই থাকবে না, সব জাহাজ হয়তো আসলে আর মানুষ চালাবে না, কম্পিউটার চালাবে। সো তখন খালি এত টাউনশিপ করে কিলাম, এটাও আপনি বলতে পারেন আসলে থিওরিটিক্যালি। সো নোবডি নোজ হাউ 2055 উইল লুক লাইক, বাট উই হ্যাভ টু স্টার্ট ফ্রম সামওয়্যার। সো সেই জন্য আমরা একটা স্টার্টিং পয়েন্ট দাঁড় করানোর চেষ্টা করছি, দিস ইজ আওয়ার ভিশন, ইট ক্যান চেঞ্জ। ওকে ওকে ফয়সাল, একটা জিনিস লক্ষ্য করি যে সেটা হচ্ছে যে ঢাকা শহরের আশপাশে যে আবাসিক এলাকাগুলো গড়ে ওঠার চেষ্টা করছে বেসরকারিভাবে, এই আবাসিক এলাকাগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা তার যে স্রোতগতির কারণে এগুলো হয়ে উঠছে না, মানুষ থাকার। তো আপনি কিভাবে এরকম একটা স্বপ্ন দেখছেন যে এত বড় একটা রোড ম্যাপ আপনি করবেন, এবং এটা করার ক্ষেত্রে আপনার কি কোনো ধরনের এই এক্সপিরিয়েন্সটা কি কোনো ধরনের কাজে লাগাবে কিনা, যে এটা দুদিন পরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে স্লো হয়ে যাবে না, এটা আপনি কিভাবে করতে চান এই প্রজেক্টটা? জি, থ্যাংক ইউ। সো প্রথমত হচ্ছে যে আমরা কি আমাদের যেই ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর উপর বেস করে হতাশার জায়গা থেকে আমরা বলবো যে বাংলাদেশে কিছুই হবে না, থাক কিছু চেষ্টাই না করি, এটা একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে যে না ঠিক আছে, এই কারণে এই কাজগুলো ঠিকভাবে হয়নি, আমরা চেষ্টা করি যে ওই ভুলগুলো না করে কীভাবে আমরা সামনে যেতে পারি। যেরকম আমি সব অ্যাডভোকেসি করে আসছি প্রথম থেকেই যে আসলে এক্সিকিউশনে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসতে হবে। আপনি যদি সরকারকে দিয়ে সব কিছু বানাতে চান, আপনি এক্সপেক্ট করেন যে সরকারের লোকজন সব রাস্তাঘাট বানাবে, এটা করবে ওটা করবে, তাহলে আসলে ইভেনচুয়ালি প্রজেক্ট এক্সিকিউশন হবে না। কারণ তাদের অনেক সময়ই তাদের ওই প্রিন্সিপাল এজেন্ট প্রবলেমের মতো একটা ইস্যু তৈরি হয় যে তাদের যে মোটিভেশন বা তাদের এক্সিকিউশনের যে নেসেসিটি অত হাই না। যখনই আপনি প্রাইভেট সেক্টরকে নিয়ে আসবেন তখন এই জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাকে বলি যে ওখানে যেই জেটিটা হচ্ছে, জেটিগুলা নিয়ে কাজ হচ্ছে, আমরা কিন্তু চেষ্টা করছি যে জেটি এবং পোর্ট ডেভেলপমেন্টটা আসলে প্রাইভেট সেক্টরকে দিয়ে করাতে, ইনস্টেড অফ সরকার নিজে গিয়ে জেটি বানাবে, নিজে গিয়ে বিএডব্লিউটিএ জেটি বানাবে, করার দরকার নেই। দেয়ার ইজ ইনাফ প্রাইভেট সেক্টর প্লেয়ার্স যারা খুবই হ্যাপিলি জায়গাটা লিজ নিয়ে জেটিটা তৈরি করে দেবে। জেটি তৈরি হয়ে গেলে কিন্তু এখানে শুধু তার জাহাজ ভিড়বে না, অন্য কোম্পানির জাহাজও, আমাদের ওভারঅল কমার্শিয়ালাইজেশন তৈরি হয়ে যাবে। সো আমরা একটু চেষ্টা করব ফাস্ট ট্র্যাক করার বাই মোর এফিশিয়েন্ট ওয়ে। চ্যালেঞ্জটা থেকেই যায়, আমি একদমই ডিনাই করি না যে আমাদের সরকারের, আমাদের দেশের, ইনফ্যাক্ট সরকারের না, আমাদের দেশের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি করতে হবে, এটা আমরা সবাই মোটামুটি মোটা দাগে বলতে পারবো। আমি শিওর যে আপনাদেরকে দেশের ইকোনমিতে কি চেঞ্জ করা দরকার, দেশের এমপ্লয়মেন্ট দূর করার জন্য কোন 5টা জিনিস করতে হবে, এটা আপনারাও জানেন, আমিও জানি, এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়। কিন্তু যখন এটা করতে যাওয়া হয় কিভাবে করা হবে এবং কত ভালোভাবে করা হবে, এই জায়গাটায় গিয়ে আমরা ফেল করি। আমাদের এক্সিকিউশন ক্যাপাবিলিটিতে একটা হিউজ গ্যাপ রয়ে গেছে। তা আমরা চেষ্টা করছি এই কারণে যদি আমরা নিয়ে আসতে পারি, এত বড় টাউনশিপ একদম গ্রাউন্ড জিরো থেকে গড়ে তুলেছেন, এরকম কোনো একজন প্রজেক্ট ম্যানেজারকে আমরা পাই, তাহলে হয়তো আমাদের সুবিধা হবে, আমরা কিছু বেস্ট প্র্যাকটিস ওনার থেকে পাবো। দ্যাটস দ্য বেস্ট উই ক্যান ডু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, আমি ওয়াটার ট্রিটমেন্টে কাজ করি। প্রশ্নটি আসলে সেই ঘটনায় এই বৈদেশিক বিনিয়োগের পরিমাণ কমে কিনা এরকম আশঙ্কা করছে কিনা বিটা চাকরি। কোন ঘটনার কথা বলছেন ভাই? প্রতিদিন তো অনেকগুলো ঘটনা। গতকাল শ্রমিকের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছে, শ্রমিক নিহত হয়েছে, এবং আজকে সেটি বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এই উত্তরের ভিত্তিতে তো বিদেশি বিনিয়োগ অনেক বেশি, সেই থেকে বিটা চাকরি কি মনে করছে যে
আগামীতে এই বৈদেশিক বিনিয়োগ আসলে বাধাগ্রস্ত হতে পারবে, এই ঘটনাকে পুঁজি করে কোনো আশঙ্কা তৈরি হবে কিনা, কি মনে করেন? যে কোনো ধরনের আনরেস্ট, সেটা শ্রমিকদের সাথেই হোক, অ্যান্ড ভেরি আনফর্চুনেট যে একজন মারাও গেছেন, যে কোনো ধরনের আনরেস্ট আসলে আপনার বিনিয়োগের গতিকে স্লো করে দিতেই পারে। স্পেশালি অ্যাটলিস্ট যদি আমরা খুব ক্লিয়ারলি ওনাদেরকে এই কথাটুকু এক্সপ্লেইন করতে না পারি যে কেন এই ধরনের ইনসিডেন্ট হলো এবং এটাকে প্রতিহত করার জন্য ভবিষ্যতে আমরা কি করব, এটা যদি আমরা ঠিকভাবে না বলতে পারি তাহলে এই প্রবলেমটা থেকে যাবে। সো সেটা আমরা কিন্তু, আপনি যদি এফডিআই এর ট্র্যাকটা দেখেন গত জুন জুলাই থেকে, আপনি দেখবেন যে জুলাই আগস্ট সেপ্টেম্বরে একটা বড় ডিপ হয়েছিল এফডিআইতে। তারপরে যখন আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে স্লোলি ইকোনমি রিকভার করা শুরু করলো, এফডিআইটা আবার ব্যাকট্র্যাক করা শুরু করলো, রাইট? করে করে এখন আমরা একটা নাম্বারে চলে আসছি যেটা আগের গত বছরের এই সিমিলার টাইমের তুলনায় অনেক বেশি। তো কিছুটা ব্যাকলগেরও পুশ হয়েছে, প্লাস আমরা চেষ্টা করছি সিচুয়েশন বেটার করার জন্য। তো এই ট্রেন্ডটা ধরে রাখতে হলে আসলে ইনসিডেন্টগুলোকে আমাদের খুব ম্যাচিউরলি হ্যান্ডেল করতে হবে। এখন ওখানে স্পেসিফিক্যালি কার কারণে কিভাবে হয়েছে আমি অত ডিটেলে জানি না, বাট এটা খুবই দুঃখজনক যে এরকম ইনসিডেন্ট ডেফিনেটলি আমাদের তো আসলে আপনারা দেখবেন যে ওই লেবার রাইট নিয়েও আমাদের কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জে মুখোমুখি হতে হয়। বিদেশি বিনিয়োগকারীরা অনেক সময় এসেই বলেন যে আমরা এখন চেষ্টা করছি আইএলও কনভেনশনে আমাদের একটা ফুটিং ফিরে পাওয়ার জন্য, যে আমরা আসলে লেবারদেরকে এক্স্যাক্টলি কী দিব, এবং লেবার, সরকার এবং বিজনেস ওনার, এই যে ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ, এই রিলেশনশিপটাকে আরও কীভাবে বেটার করা যায় এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। একইভাবে আমি আরেকটা জিনিস বলি, সেটা আমার পার্সোনালি মনে হয় এখানে আমরা খুব বেশি কিছু করতে পারিনি। আমরা চেষ্টা করবো আগামী সপ্তাহ থেকে আমরা চেষ্টা করবো এটা নিয়ে খুব জোরে সোরে কাজ করা। সেটা হচ্ছে জুডিশিয়াল সাইডটাতে রুল অফ ল বলেন, বা ধরেন যখনই কোনো আরবিট্রেশনে যায় বা এই ব্যবসায়ীরা মানে ব্যবসাগুলা যখন কোনো একটা আইনগত সমস্যার মধ্যে পড়ে, সেটা যে আমাদের কোর্টের সিস্টেমে পড়ে গেলে কিন্তু এটা ইট বিকামস এ মিনি ডিজাস্টার। সো আমাদের কাছে আপনি দেখবেন যে বাংলাদেশের যে আগে তো ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স ছিল, এখন নতুন ইন্ডেক্স হচ্ছে বি রেডি ইন্ডেক্স। সেখানেও দেখবেন যে বাংলাদেশ সবচেয়ে লো স্কোর করেছে যেগুলোর মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের রুল অফ ল এবং জুডিশিয়াল সিস্টেম, যে আসলে আইনগত প্রসেসের ভিতর দিয়ে যেতে হলে আমরা বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করি। তো আমরা এটা নিয়ে ইনফ্যাক্ট আমরা আগামী সপ্তাহ থেকে প্রধান বিচারপতি এবং তাদের একটা টিমের সাথে একসাথে কাজ করার চেষ্টা করবো যে আমরা কিছু স্পেসিফিক অ্যাকশন নিতে পারি কিনা, যেখানে আরবিট্রেশনের মাধ্যমে বা যে কোনোভাবেই এই ব্যবসা বান্ধব আরেকটা লিগাল সিস্টেমকে আমরা দাঁড় করাতে পারি। আশিকিন প্রিন্স। কিছুদিন আগে পত্রিকার খবর বেরিয়েছে যে থার্ড টার্মিনাল যেটি চালু হওয়ার কথা ছিল, জাপানিজ কনসোর্টিয়াম অন্তর্বর্তী সরকারের সাথে সাইন করছে না। তো এই বিষয়টা নিয়ে সরকারের বক্তব্য, এটা তো মনে হয় বশির ভাই জাস্ট খুব রিসেন্টলি একটা বক্তৃতা দিয়েছেন আপনাদেরকে। আমি পিপিপি অথরিটির মানে নতুন দায়িত্বপ্রাপ্ত সিইও হিসেবে আপনাকে বলতে পারি যে যে কনসোর্টিয়ামের সাথে আমাদের যে নেগোসিয়েশন চলছে, সেই নেগোসিয়েশনে এখনও কিছু গ্যাপ রয়ে গেছে। মানে ওনাদের যে এক্সপেকটেশন এবং আমাদের যে এক্সপেকটেশন, এটা তো দু দলকেই একটা মিড পয়েন্টে এসে থামতে হবে। তো সেই মিড পয়েন্টটাতে আমরা এখন অ্যাচিভ করতে পারিনি, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং আসলে সত্যি কথা বশির ভাই খুব অ্যাক্টিভলি এটার মধ্যে ইনভলভড। সো আমরা আশা করছি যে হয়তো আমরা দ্রুত একটা রেজলিউশনে যেতে পারবো, সেটা যেই ডিরেকশনেই হোক। আচ্ছা, মিলিটারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে আমাদের প্রাইমারি ফোকাসটা হচ্ছে একটা লোকেশন পিন ডাউন করা, কিন্তু আসলে মোটামুটি সহজ। আমি আগে ভাবতাম যে সরকারের বাংলাদেশে ব্যবসা করার জন্য বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যথেষ্ট পরিমাণ জমি নেই, কিন্তু সরকারের বেসিকেশন থাকার পর আমার এখন রিয়েলাইজেশন সরকারের অনেক জমি আছে। সো জমিটা ইজ নট দি ইস্যু বা দি এরিয়া ইজ নট দি ইস্যু। যেখানে আসলে মেজর ইন্টারভেনশন লাগবে সেটা হচ্ছে পলিসি। তো আমরা এখন প্রাইমারিলি পলিসি নিয়ে কাজ করছি, যে পলিসিগতভাবে কোন কোন জায়গায় ইন্টারভেন্ট করতে হবে, এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে যে কাঠামোগতভাবে স্ট্রাকচারালি। কারণ আপনি যদি টার্কির এক্সাম্পল দেখেন, যারা 2003 থেকে লাস্ট 20 বছরে হঠাৎ অ্যাবসলিউটলি ফ্রম নোওয়্যার দে হ্যাভ বিকাম আ বিগ ইন্ডাস্ট্রিয়াল ফোর্স, তারা কিন্তু একটা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছে যে কিভাবে একাডেমিয়া, প্রাইভেট সেক্টর, মিলিটারি সবাইকে এক জায়গায় এনে একসাথে অপারেট করা সম্ভব। সেটা আবার একটা তাদের ওভারসিং বডিও আছে। আমাদের এগুলো কিছুই নাই। তো
তো আমাদেরকে আসলে ওই স্ট্রাকচারটা তৈরি করতে হবে এবং পলিসিটা রেডি করতে হবে, তারপরে আমরা লোকেশন পিন ডাউন করা ইজ কোয়েশ্চেন অফ আ উইকস, সো দ্যাটস মাচ ইজিয়ার। তো আমরা এখন আসলে ওই পলিসি লেভেল নিয়ে কাজ করছি, সো উই ক্যান ভেরি ক্লিয়ারলি এগ্রি সরকারের মধ্যে যে আমরা এটা কীভাবে করবো। আমার টপিক আমি কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে মাতারবাড়ি মহেশখালীতে অনেক মেগা প্রজেক্টের কাজ হচ্ছে, সেখানে একাধিক সরকারি সংস্থা বা কর্তৃপক্ষ এনগেজ আছে, যেমন এখানে ইকোনমিক অথরিটি বেজার স্টেক আছে, এখানে বোধহয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আছে। তো মাইডার ভূমিকাটা এখানে কি ছিল? ওগুলা কি মাইডারকে হস্তান্তর করা হবে এরকম কিছু, নাকি মাইডার অধীনে থেকেই তাদের মতো পরিচালনা করবে? আমাদের কাজ হচ্ছে রেফারির মতো, খেলাটা আসলে প্লেয়ারকে খেলতে হবে। সো আমার এক্সপেকটেশন হচ্ছে যে আমরা রুলটা সেট করে দিব, আমরা টেরিটরি মেক করে দিব, আর যদি এরকম হয় যে তাদের মধ্যে কোনো ধরনের দ্বিমত আছে, সেই দ্বিমতটা আমরা রিজলভ করে দিব, যে বলবো যে না আসলে পাওয়ার বা এনার্জি আপনাদের ল্যান্ড অ্যালোকেশন এখানেই এবং এতটুকুই হতে হবে। ফর এক্সাম্পল আমাদের সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে ধরেন বাংলাদেশ নেভি বা কোস্ট গার্ডের হয়তো একটা জায়গা লাগবে, এখন কি পরিমাণ জায়গা লাগবে, কতটুকু জায়গা লাগবে, কতটুকু আমরা জোনের মধ্যে তাকে অ্যালোকেট করতে পারবো, এই ডিসিশনটা আমরা আমাদের অথরিটি লেভেল থেকে দিব, বা তারপরে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্যাট স্পেস ইজ কমপ্লিটলি আপ টু দ্যাট এজেন্সি। আমার একটা প্রশ্ন হচ্ছে, লাস্ট লিডার সামিটে আপনার বিদেশি বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি প্রশ্ন ছিল যে পলিসি কনফিউশনটা, যে পলিসি এখন তৈরি করে দিচ্ছিলেন, যেটা শুরু করলেন এখন নেক্সট গভর্নমেন্ট বলে যে 4-5টা গভর্নমেন্ট আছে বা 2055 সাল পর্যন্ত, সেই গভর্নমেন্টগুলা মানে এটা করতে বাধ্য করে এরকম স্ট্রং পলিসি আপনি নিতে পেরেছেন কিনা? আপনি যে কোনো ধরনের স্ট্রং কাগজে কলমে অনেক কিছু করতে পারেন, তারপরেও যদি যারা প্লেয়ার, যারা অ্যাকচুয়াল অপারেটর, তারা এসে যদি খুব ইল মোটিভ নিয়ে অপারেট করার চেষ্টা করে, তখন আসলে ওই কাগজ যে কাজ করে না, এটা আমরা আগেও দেখে এসেছি। তো আমার ভিউটা হচ্ছে যে দেখেন, কিছু জিনিস করা হয়েছে, আমি আসলে এটা খুবই প্রাউডলি বলি যে এনবিআরে দুটা বড় চেঞ্জ হয়েছে। আমি জানি না আপনারা খুব ক্লিয়ারলি নোটিস করেছেন কিনা। একটা হচ্ছে এনবিআরকে তো আমরা দুইটা ভাগে ভাগ করার চেষ্টা করলাম, যে পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন দুই ভাগে গেল, কিন্তু তার চেয়েও বড় যে চেঞ্জটা আমি জেনুইনলি মনে করি হয়েছে, সেটা অনেকেই খেয়াল করেনি, সেটা হচ্ছে এনবিআর কিন্তু অর্থ বছরের মাঝখানে কোনো ধরনের ট্যাক্স রেট চেঞ্জ করার যে এখতিয়ার, সেই এখতিয়ারটা নিজেদের থেকে নিজেরাই ছেড়ে দিয়েছে, ছেড়ে এটাকে ক্যাবিনেটে পাঠিয়ে দিয়েছে। পলিসি কন্টিনিউটির একটা মেজর ইস্যু ছিল যে আমরা প্রায় ট্যাক্স রেট চেঞ্জ করি, আমরা আমাদের ট্যাক্স পলিসি চেঞ্জ করি, একবার বায়ে যাই একবার ডায়ে যাই, এবং সেটা আসলে এনবিআরের যে কোনো অফিসিয়াল নিজেই করতে পারতেন। এখন কিন্তু একটা ট্যাক্স অ্যানুয়াল মানে অ্যানুয়াল বাজেটের পরে ইন বিটুইন বাজেটস যদি আপনি একটা ট্যাক্স হলিডে দিতে চান বা নতুন ট্যাক্স অ্যাড করতে চান, আপনাকে ক্যাবিনেটে যেতে হবে। বাই ডিফল্ট দিস উইল ক্রিয়েট পলিসি কন্টিনিউটি। সো আপনাকে আসলে স্ট্রাকচার দাঁড় করাতে হবে, যে স্পেসিফিক্যালি স্ট্রাকচারালি কীভাবে আপনি পলিসি কন্টিনিউটি ম্যানেজ করতে পারেন। আমরা বিডাতেও যেটা করেছি আপনি দেখেছেন, যে আমরা কিন্তু একটা নতুন সেট আপ নিয়ে এসেছি, যে বিডাতে এখন এনবিআর-এর দুজন অফিসিয়াল বসেন, বিডাতে বাংলাদেশ ব্যাংকের দুজন অফিসিয়াল বসেন, বিডাতে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের দুজন অফিসিয়াল বসেন, এবং আমরা প্রতি মাসে একটা মিটিং করি এনবিআর-এর সাথে, যেই মিটিংয়ে এনবিআর রিলেটেড ইস্যুগুলো এক জায়গায় ফানেল করে নিয়ে আসা হয়েছে। সো আগে কি হতো, যে এক্সিকিউটিভ চেয়ারম্যানকে চিনে বা যে এনবিআর-এর চেয়ারম্যানকে চিনে, তার প্রবলেমটা সবার আগে যেত। এখন কিন্তু এগুলো কিছু হয় না, এনবিআর-এর সব প্রবলেম একটা জায়গায় যায়, আমরা প্রায়োরিটাইজ করি, যেগুলো লজিক্যাল সেগুলো এনবিআর-কে দিই, যেগুলো লজিক্যাল না সেগুলো আমরাই বাদ দিয়ে দিই। সো উই আর ট্রাইং টু ক্রিয়েট এ স্ট্রাকচার করতে পারলে আশা করছি যে ভবিষ্যতে এটা কন্টিনিউ করবে। আমার মনে হয় এখানেই আমরা শেষ। আমরা আরেকটা কোশ্চেন নিতে পারি, তাহলে সেটা হবে নারী সাংবাদিকের থেকে, যদি কেউ করেন। নাই, ওকে। না, উনি আসবেন, আমরা প্রতি মাসে ওনার একটা অর্গানাইজ করব। মানে আমি জানি এটা মিডিয়া থেকে আমার রেগুলার মানে আপনাদের এগেন ফর্ম অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি বলবো, যে আমি যথেষ্ট পরিমাণ সময় দিতে পারি না। আমি এই মুহূর্তে 4টা এজেন্সির দায়িত্বে আছি, আমি শিওর আপনারা জানেন, বিডা, বেজা, পিপিপি অথরিটি এবং নতুন মিডা। তো আপনারা মানে আইদার আমাকে কাজ করতে হবে, তা নাহলে আপনাদের সাথে কথা বলতে হবে। তো আমি কাজটা ইউজুয়ালি করি। এটা প্রতি মাসে একটা হবে, নিশ্চিত থাকেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।